तुरवर पंच बिटाल चंचल जिए बैठ काल চর্যাপদের ভাষা। সেখানে একজন বাঙালি কবি ছিলেন ভূষিকোপাদক। তিনি বলেছিলেন, আজি ভূষিক বাঙালি ভৈলি। বাঙালি ভৈলি এই শব্দটি চর্যাপদের ভাষা থেকেই নিয়েছেন কথাসাহিত্যিক মুকেশ বকুল এবং এই শিরোনামেই তার উপন্যাস। এই উপন্যাসটি নিয়ে এবারে আলোচনা করবেন প্রাবন্ধিক গবেষক ও অনুবাদক শোয়েব শাহরিয়ার। সম্মানিত সুধী, মঞ্চে আসছেন শোয়েব শাহরিয়ার। সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি দ্বিতীয় বই, যেটা উপন্যাস বাঙালি ভৈলি, এই বইটির উপরে আলোকপাত করবার জন্য এত দুঃসাহস বলে মনে হয়েছে আমার, সেটা এখন করবার চেষ্টা করব। মূল আলোচনা যাওয়ার আগে আমি একটু ছোট্ট করে প্রেক্ষাপটটা আলোচনা করা প্রয়োজন অনুভব করছি। সেটা হলো যে প্রাচীন বা প্রত্নকালকে কেন্দ্র করে, ইতিহাসকে কেন্দ্র করে, বাঙালি জাতির অতীত গৌরব উজ্জ্বল আখ্যানগুলোকে কেন্দ্র করে উপন্যাস খুব কালোত্তীর্ণ, রসোত্তীর্ণ বা চিরায়ত উপন্যাস খুব কম লেখা হয়েছে। বাংলাদেশে তো নয়, দুই একটা যে উপন্যাস আছে সেগুলো হয়তো আমরা অনেকেই জানি। সেলিনা হোসেনের নীল ময়ূরের যৌবন, আমাদের প্রদর্শী প্রাকৃতজন শওকত আলী, এবং সেলিনা হোসেনের আরো একটি চর্যাপদ কেন্দ্রিক ছোট গল্প আছে, যেটি কলকাতা থেকে প্রকাশিত তার 50টি গল্প কেন্দ্রিক একটি বই, তার মধ্যে সেটি আছে। এছাড়াও পশ্চিমবঙ্গের কিছু কিছু উপন্যাস আছে, সর্বচরিত, অশ্বগতের ঘোড়া ইত্যাদি ইত্যাদি অনেকগুলোই আছে। তো আমি আমার দেশের প্রেক্ষাপটে যেটা আমি বলতে যাচ্ছি সেটা এই উপন্যাস কেন্দ্রিক। সেটা হলো এই উপন্যাসটির শরীর বা দেহ বা অবয়ব যেটা, সেটা বিশাল, প্রায় 366 পৃষ্ঠায়। এটা কম আয়তনের নয়, অনেক বিশাল, বিপুল, বলা যেতে পারে স্বাস্থ্যবতী বা স্বাস্থ্যবান। এবং এর মধ্যে যে বিষয়গুলোকে মোকলেস মুকুল সন্নিবেশিত করবার চেষ্টা করেছেন সেটি ধারণ করা এবং সেটিকে বিশ্লেষণ করা এবং সর্বোপরি আমি যদি বলি সেটাকে মনে রাখা। কারণ উপন্যাস পড়লে তো অনেক কাহিনী, অনেক চরিত্র, অনেক বিশ্লেষণ, অনেক কিছুই, চিত্র, এমনকি ভাষা মনে থাকে, মনকে আকৃষ্ট করে, আপ্লুত করে, ভাসিয়ে নিয়ে যায়। অনেক বিষয়ই আছে এইরকম ঘটনা এই উপন্যাসকে কেন্দ্র করে, কিন্তু সেগুলো মনে রাখা খুবই জটিল, ভীষণভাবে জটিল। আমি প্রথমবার যখন এই বইটি আমাকে দেওয়া হলো বা মোকলেস বকুল যখন আমাকে কথা বললেন, তখন আমি উপন্যাসের শরীরটা কথা শুনে আমি একটু আহত হলাম যে এত বড় বইটা সম্ভবত আমার পক্ষে গলধকরণ করা, আত্মীকরণ করা অথবা এটাকে ধারণ করা আমার পক্ষে পথে একটু মুশকিল। তবু আমি রাজি হলাম। রাজি হওয়ার পরে প্রথমবার যখন আমি এটা পড়েছি, সময় কিন্তু খুব অল্প ছিল, প্রথমবার তখন পড়েছি, পড়ার পরে এক কথাই যদি আমি বলি, এক কথায় মূল ঘটনা বিশ্লেষণ, চরিত্র বিশ্লেষণ, এর ভেতরে অন্য কিছু আছে কিনা আছে সেগুলো বাদ দিয়ে এক কথায় যদি আমি বলি, আমি অভিভূত, সত্যি সত্যি আমি অভিভূত। আমি দীর্ঘকাল এত অসাধারণ, বোধহয় খোয়াব নামার পরে এত অসাধারণ উপন্যাস আমাদের এখানে কোনো লেখক লিখেছেন কিনা জানি না। আমি মান্নান সরকার সাহেবের উপন্যাস আমার পড়া সৌভাগ্য আমার হয়নি। আমি এবার অবশ্যই কিনে নিয়ে যাব এবং পড়ব। আমি এখন যেটা মনে করি বা যেটা ভাবি, আমাদের
একেবারে প্রান্তিক জীবনকে কেন্দ্র করে, শহর নয়, শহর থেকে অনেক দূরে, অনেক দূরে। এখন যদিও সমস্ত সর্ব জায়গাতেই শহর সাগরিক বা নাগরিক একটা প্রভাব একেবারে প্রান্তজন পর্যন্ত, প্রান্তিক এলাকা পর্যন্ত চলে গেছে, তারপর এখন কিছু কিছু বিষয় সেখানে থেকে গেছে ভগ্নাবশেষের মতো, যেগুলো গ্রামে, যেগুলো আমার জীবনে, যেগুলো অতীতের, যেগুলো তো বাদ দিয়ে কখনো কোনোদিন কোনো আধুনিকতায় কখনো কোনোদিন দাঁড়াতে পারবে না। যাই হোক, প্রথমে উপন্যাসটা পড়তে যে আমার কাছে যেটা মনে হচ্ছে সেটা হলো এই দায় মোচন বলে তার একটা অংশ আছে। পড়তে পড়তে হঠাৎ করে দেখি একটা নাম, যিনি লেখক হিসেবে এখানে আবির্ভূত হয়েছেন, তিনি মুকুলেশ্বর রমন। পড়তে পড়তে আমার মনে হলো যে মুকুলেশ্বর রমন এটা তো কোনো না কোনো ভাবে আমাদের একটু পরিচিত, এবং এটার সঙ্গে সম্ভবত লেখকের কোনো না কোনো একটা যোগাযোগ আছে। আমি বুঝে গেলাম, আমি আবিষ্কার করলাম, আমি উদ্ধার করলাম, এই মুকুলেশ্বর রমন আর কেউ নয়, আমার সামনে যিনি এখানে ছবি তুলছেন সে উপন্যাসিক মকলেশ মুকুল। আমি ওকে জিজ্ঞেস করলাম, মকলেশ মুকুল, আমি কিন্তু আপনাকে ধরে ফেলেছি, আপনি কিন্তু মুকুলেশ্বর মুকুল। বলে হ্যাঁ, আপনি ধরে ফেলেছেন। এবং রামন শব্দটা আসল তার নাম যেটা ছিল, মকলেশ মুকুল তো তার গৃহীত নাম। আমাদের সবারই প্রায় বাঙালি মুসলমানদের নামগুলো এখন যেরকম আধুনিক, এসবগুলো কোনো না কোনোভাবে পৈতৃক নাম নয়, সেগুলো পরবর্তীকালে আমাদের অনেকের পরিবর্তিত নাম। তো রহমানকে সে কাটছাট করে আধুনিকায়ন করতে করতে রামন শব্দটাকে এনে ফেলেছে। মুকুলেশ্বর শেষ অংশটুকু, তার সঙ্গে রহমানের রমনটা তিনি গ্রহণ করে এটি লিখেছেন। এখন বিষয়টা হচ্ছে যে কথাটা উপস্থাপিকা খুব চমৎকার করে বললেন যে এই দুটো শব্দ বঙ্গালী ভৈলী, এই দুটো শব্দ আসলে ভূষুকোপাদের, এবং একে নিয়ে অনেক কথা বলা যেতে পারে। এখন আমি সেগুলোতে যাব না, কারণ এই বইটাকে নিয়ে অনুপুঙ্খ আলোচনা যদি করতে চাই তাহলে কয়েক ঘন্টার একটা টাকা। এটা আমাকে সময় নির্ধারণ করে দেওয়া হচ্ছে শুধুমাত্র আধা ঘন্টার মতো। তা আমি এর মধ্যে যতটুকু পারি আমি একটু একটু করে কাজ করে দেবো, এবং আমার মনে রাখার স্বার্থে, আমাকে স্মরণ করার স্বার্থে এইখানে কতগুলো জিনিস আছে আমি তাকে বলিনি। এই উপন্যাসের মধ্যে যেমন প্রাচীন কালের ইতিহাস আছে, সমাজ আছে, জীবন আচরণ আছে, ধর্ম আছে, সেই সঙ্গে ইতিহাস আছে। ইতিহাসের সঙ্গে আরেকটা খুব মারাত্মকভাবে আছে, আমি স্তম্ভিত হয়ে গেছি যে মুকুলেশ্বর রমন উনি ভূগোলকে, সারা ভূভারতের ভূগোলটাকে ভালো করে দেখেছেন। আমি একসময় কালিদাসের মেঘদূত পড়তে যেটা আশ্চর্য হয়েছিলাম, তিনি সেই কালে প্রায় 2000 বছর আগে এই কাব্যটা রচনা করতে যে তিনি মেঘকে দূত করে যে সমস্ত দুঃসংবাদ, যে সমস্ত সংবাদগুলো আর্থিক সংবাদ, আর্থিক সংবাদ, মেঘের মাধ্যমে তিনি তার বিরোহী আত্মার কথাটা তিনি তার প্রেমিকার কাছে পাঠাতে চাচ্ছেন, সেইটাকে তিনি যেভাবে যেখানে যেখানে পাঠাচ্ছেন সেখানে কোনো ভৌগোলিক বিবরণের ক্ষেত্রে কোনো স্থান্ত স্তুতি কখনো ঘটেনি। এক্স্যাক্টলি সেই জিনিসটা আমি দু একটা জায়গা একটু বার করে দেখবার চেষ্টা করেছি, দেখেছি যে না, একটার পর একটা সেই একেবারে বিষ্ণুপুর থেকে শুরু করে কদমজল থেকে শুরু করে নানন্দা থেকে শুরু করে একেবারে সে চলে গেছে শ্রীপর্বত দক্ষিণেশ্বরে, সেখান থেকে চলে গেছে একদম উড্ডিন বা উদ্যাননগর, মানে পাকিস্তান এখন সোয়াত, যেখানে সেই সোয়াত পর্যন্ত সে নিয়ে গেছে তার চরিত্রটা, এবং সেই চরিত্রের মধ্যে যে বিবর্তনটা ঘটানোর চেষ্টা তিনি করেছেন। তার আগে আমি যেটা বলবো সেটা হল এই যে যে বিষয়টাকে কেন্দ্র করে তিনি এই গোটা উপন্যাসটা, প্রায় 400 পৃষ্ঠার একটা উপন্যাসটাকে তিনি রচনা বা করেছেন, সংক্রমণ করেছেন, যেটা আমি বলবো সেটা হলো আমাদের চর্যাপদ, আমার বাংলা ভাষার আদিমতম নিদর্শন যেটি এখনো পর্যন্ত যেটা প্রমাণিত যে চর্যাপদ, সেটা হতে পারে 7ম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যে। দুই পণ্ডিতদের মধ্যে কিছু দিকে থাকতেই পারে, কেউ বলেছেন 7ম শতক থেকে, কেউ বলেছেন না 9ম 10ম থেকে, কিন্তু দ্বাদশ শতাব্দীর পরে কিন্তু এটা নয়। এর মধ্যে এই প্রায় 500, 550, 600 বছরের মধ্যে এই বাংলা ভাষার আদি রূপটা একটা শেপ নিয়েছিল চমৎকার। এর মধ্যে অসংখ্য কবি এসছেন, পদকার এসছেন, এবং 23 জন পদকারে
যে 49টা, কেউ বলেন 51টা, কেউ বলেন 50টা এসছে, যেটা চৌর্য বিনিশ্চয়ের মধ্যে বা চর্যাপদের মধ্যে, সেইগুলোকে কেন্দ্র করে ওর নিজস্ব একটা চিন্তা যেটা আমাকে খুবই মুগ্ধ করেছে। সেটা গ্রহণ করুক হোক, অথবা সেটা বৈজ্ঞানিক হোক, অথবা সেটা শিল্প সমৃদ্ধ হোক কি হোক না, সেটা বড় কথা না। তিনি বলার চেষ্টা করেছেন, দায়ের মতনে সেটা বলার চেষ্টা করেছেন। তিনি বলেছেন মাতৃভাষা, যে কোনো জাতির বা যে কোনো জনপদের একটা মাতৃভাষাকে রক্ষা করবার জন্য, তার সম্মান, তার সৃষ্টিশীলতা, তার সম্প্রসারণ, তার গতি, তার সমৃদ্ধি, তার বৃদ্ধি, সমস্ত কিছুকে মানবার জন্য কিন্তু কিছু মানুষ থাকে, তারা ধারণ করে, তারা লালন করে, তাকে ভালোবাসে। এবং এমন একটা সময় তিনি বলেছিলেন যে এই ভাষাকে, নিজস্ব মাতৃভাষাকে রক্ষা করবার জন্য, তার বিনষ্টি থেকে, ধ্বংস থেকে রক্ষা করবার জন্য নিজের প্রাণ পর্যন্ত তার বিসর্জন দেয়। যেমন আমার বাংলা ভাষা, 1952 সালে আমরা যারা বাংলা ভাষার জন্য প্রাণ দিয়েছে তারা ভাষা শহীদ, অবশ্যই ভাষা শহীদ, এখন আমরা বলি, স্বীকার করে নিয়েছি। কিন্তু তিনি সেই সূত্র ধরে একেবারে প্রায় 1800-1900 বছর আগে কিন্তু তিনি চলে গেছেন। আমরা যদি 7ম শতক থেকে ধরি, আজকে 2025 সাল 2024 সাল পর্যন্ত এরকম একটা সময় হয় যে ওই সময়ে যারা প্রতিষ্ঠিত শক্তির বিরুদ্ধে, এইটা আর একটা জিনিস তিনি ঐতিহাসিক জিনিস তিনি দাঁড় করবার চেষ্টা করেছেন। তখন যারা সনাতন ধর্মী ব্রাহ্মণ্যবাদী যে চক্রটা ছিল, তারা ক্ষমতায় ছিল এবং তারা ব্রাহ্মণ্য এবং তারা সনাতনী ছিল। সনাতন ধর্মী মানে সংস্কৃত ভাষার তারা লালনকারী এবং পালনকারী। এদের সঙ্গে সবচেয়ে বেশি ফাইট হয়েছে, যুদ্ধ হয়েছে, সংগ্রাম হয়েছে, লড়াই হয়েছে, বিরোধাচারণ হয়েছে এবং মারামারি কাটাকেটে রক্তপাত ঘটছে আসলে প্রান্তিক জনগোষ্ঠীর মানুষের, বিশেষত বৌদ্ধ ধর্মাবলম্বীদের সাথে। এই যে দ্বন্দ্বটা যেটা, সেটা কিন্তু উনি দেখাবার চেষ্টা করছেন, চমৎকারভাবে এনেছেন। আমিও মনে করি মূল বিষয়বস্তুটাই এই উপন্যাসে এই জিনিসটা। একটা সময় এরকম ছিল যে সংস্কৃত লেখা বা সংস্কৃতের আগে যে বৈদিক ভাষায় যে বেদগুলো সে বৈদিক ভাষায়, সেই বৈদিক ভাষার মধ্যে যখন পলিউশন ঘটে গেছে, সেই পলিউশনকে বৈদিক ভাষাকে রক্ষা করবার জন্য, পবিত্রকরণ করবার জন্য সে পানির বলে একজন বিখ্যাত পণ্ডিত সংস্কার করেছিলেন। সংস্কারের মাধ্যমে যে ভাষা তৈরি হয়েছিল সেটি সংস্কৃত। সেই সংস্কৃত ভাষা একটা সময় দেবভাষা হলো, রাষ্ট্রীয় ভাষা হলো এবং ধর্মীয় ল্যাঙ্গুয়েজ হয়ে গেল। এবং এই ল্যাঙ্গুয়েজকে কেন্দ্র করে পরবর্তীকালে দুটো ভাগে ভাগ হয়ে গেল। মানে মূলত বলা হয়ে থাকে, মূলত ওই সময় কিন্তু কিছু কিছু ধর্মের আবির্ভাব হয়েছিল যারা এই সনাতনী বা ব্রাহ্মণ্যবাদী চিন্তা চেতনার বিরুদ্ধচারণ করে তারা কিন্তু, এমনকি আমরা জানি যে বৌদ্ধ ধর্ম কিন্তু সরাসরি কখনো ঈশ্বরের অস্তিত্ব তারা কিন্তু কখনো করেনি, স্বীকার করে। যদিও তথাগত বুদ্ধ, ভগবান বুদ্ধ ইত্যাদি বলা হয়, কিন্তু তারপর বুদ্ধ কিন্তু কখনো কোনোদিন ঈশ্বর আছেন, তিনি একক এবং তিনি অ্যাবসলিউট এবং তিনি কজিটো, এই যে 7-8 জন আমাদের ফিলোসফাররা যে সমস্ত কথাগুলো বলছেন, সেই কথাগুলো কিন্তু তিনি কখনো কোথাও করেন। তিনি শুধু চেয়েছেন নিজের নির্বাণ লাভ। এই নির্বাণ লাভ করতে গেলে যে ভাষাটাকে তিনি নিজে তার ধর্মপ্রচার করবার ক্ষেত্রে যে ভাষাটাকে তিনি সবচেয়ে বেশি উল্লেখযোগ্য এবং যথার্থ বলে মনে করতেন, সেটা পালি ভাষা, প্রান্তিক জনভাষা। এইখানে আমাদের মকলিস ফকুল কিন্তু আর একটা সুন্দর একটা চমৎকার একটা দ্বিধা বা দ্বন্দ্বের কথাটা বলবার চেষ্টা করেছেন। সেটা হলো যে প্রান্তিক ভাষার সঙ্গে আবার পালি ভাষার কিন্তু একটা ছোট ডিফারেন্স। সবাই কিন্তু পালি ভাষা ব্যবহার করে না, জানো না, কিন্তু পালি ভাষাটা কিন্তু বিভিন্ন এলাকায় একভাবে আছে। প্রাকৃত ভাষা সে বলার চেষ্টা করছে যে আমাদের অঙ্গভঙ্গ, কলিঙ্গ, শুম্ভ, সমতট, পজ্জল, উজ্জয়িনী, হাবিদিন ইত্যাদি সাক্ষ্য, যে সমস্ত এলাকাগুলো আছে, এই সমস্ত এলাকার যে মানুষ, সাধারণ মানুষেরা মূলত পালি ভাষায় কথা বলার চেষ্টা করে, প্রান্তিক ভাষায় কথা বলার চেষ্টা করে এবং সেগুলো প্রাকৃত। কেউ সৌরসেনী বা প্রাকৃত বলেছেন, কেউ গৌড়ীয় প্রাকৃত বলেছেন, কেউ বলেছেন মাগধী প্রাকৃত ইত্যাদি, কিন্তু সবগুলোই প্রাকৃত ভাষা। কিন্তু এর মধ্যেই আবার একটু আলাদাকরণ করবার চেষ্টা করেছেন যে যারা একদম মুখের ভাষা কথা বলে, গ্রামের মানুষ, আমি বগুড়ার মানুষ,
আপনি রংপুরের মানুষ, আর একজন হয়তো দিনাজপুরের মানুষ, একজন সিলেটের মানুষ, একজন হয়তো চিটাগাংয়ের মানুষ। চিটাগাংয়ের একটা আলাদা ভাষা আছে, সে ভাষাও বাংলা ভাষা। সিলেটের একজন ভাষাটা আরো, সেটাও বাংলা ভাষা। কিন্তু তারা যখন বাংলায় কথা বলে, তারা যখন আঞ্চলিক ভাষায় কথা বলে, সেটা বাংলা হলেও সে কিন্তু তাদের নিজস্ব একটা আঞ্চলিক ভাষা। এই আঞ্চলিক ভাষার কথাটা উনি বলেছেন যে শুধু পালি ভাষা, পরিশুদ্ধ ভাষা, স্ট্যান্ডার্ড একটা পালি, সেখানে নয়, সেখানে আর একটু দূরে একবার গ্রামের মানুষেরা যে কথাটা বলে, সেই কথাটা লিখতে হবে চৌর্যপথ, সেই কথাটা লিখতে হবে ধর্মীয় কথাবার্তা, সেই কথাতেই লিখতে হবে, সেই ভাষাতে লিখতে হবে সংস্কৃত। এখন এর মধ্যে এই কথাগুলো বলতে যে তিনি বলেছেন যে যারা ভাষা শহীদের সাথে যারা চৌর্যপথকে রচনা করেছেন এবং তাকে প্রতিষ্ঠা দিয়েছেন, এবং আজকে এখনো পর্যন্ত সেই প্রতিষ্ঠা ভাষাকেই আমরা প্রাচীনতম আদি নিদর্শন হিসেবে, বাংলা ভাষার আদি নিদর্শন হিসেবে আমরা শ্রদ্ধা করি, মেনে নিই, তাহলে যারা এই কাজটি করেছেন তারা কি ভাষাকে হিসেবে তাকে আমরা স্বীকৃতি দিতে পারি না? ভাষার জন্য যারা প্রাণ দিয়ে তারা যদি ভাষা শহীদ হয়, তাহলে ভাষাকে আদি রূপ হিসেবে যারা প্রতিষ্ঠা দিয়েছেন এবং ইতিহাসে যারা স্থান পেয়েছে, তারা কি ভাষা পিতা নন? সেই সূত্রে যদি ওই কুকরূপা অথবা সবরীপা অথবা লুইপা অথবা ঘোষুকোপা, এই যে সমস্ত যারা আছেন, যারা এখন যাদের কথাটা আমরা পড়ি, তাদের ভাষাটাকে প্রাচীন ভাষা বলে স্বীকৃতি দিচ্ছি, তারাও তো কোনো না কোনোভাবে এককভাবে কোনো ব্যক্তির পক্ষে কোনো ভাষার পিতা হতে পারেন না, সামষ্টিকভাবে। এবং সেটা বিবর্তিত অবস্থায় অনেক শতাব্দীর পর শতাব্দীর পরে অনেক মানুষের সম্মিলিত প্রচেষ্টার ফলে একটি ভাষা একটা স্ট্যান্ডার্ড, একটা প্রমিত বা রূপ পায়। সেই রূপটা যদি চৌর্যপদেরও হয়ে থাকে, তাহলে যারা এটা প্রথম প্রতিষ্ঠা করলেন, লিখিত রূপ দিলেন, মৌখিক ভাষা তো হাজার হাজার শত শত বছর ধরে অনেক দিন ধরে চলছে, সেটা বড় বিষয় নয়। বড় বিষয় হলো যারা অক্ষর বর্ণমালার মাধ্যমে ওই ভাষাটাকে একেবারে সাহিত্যিক রূপ দিয়েছেন। তার মধ্যে আর একটা কথা, শুধু গদ্য নয়, তখন গদ্য কেউ লিখতেন, কবিতায় লিখতে যেও যে গানগুলো বা যে সাহিত্যিক নিদর্শনগুলো আমাদের মৌলিক ভাষার, প্রাচীন ভাষার নিদর্শন হয়ে গেছে, সেগুলি কিন্তু একটি গান, সাধন সঙ্গীত, একটা ধর্মীয় গান এবং সাধন সঙ্গীত। সে সাধন সঙ্গীত আবার তারা লিখেছেন কিন্তু অসংখ্য রাগের উপর। এটা তো আশ্চর্য ঘটনা, আমার কাছে সত্যি সত্যি মানে বিস্ময় করার একটা ব্যাপার বলে মনে হচ্ছে। সে রাগের আবার এখনকার যে রাগ, সে রাগের সঙ্গে কিন্তু সে রাগের একটা ঘনিষ্ঠ সম্পর্ক আছে, সেখানে ছন্দ আছে, ছন্দ মানে কি মাত্রা গুনতে হচ্ছে, এবং ওইটা যখন আমি তালে, যখন আমি গানে সুরারোপ করতে হচ্ছে, সে সুরারোপ করতে আরোপিত জিনিস যেটা সঙ্গীত, যেটা সেটাকে কিন্তু আমার তালে আনতে হয়েছে। সে যে তালি হোক, এখন তো তবলা হয়তো তখন ছিল না, কেউ কেউ বলে যে তবলা তৈরি হচ্ছে আসলে একাদশ শতাব্দীতে আমাদের হযরত যিনি মাধ্যমে বিখ্যাত একজন মানুষ ছিলেন, নামটা এই মুহূর্তে মনে হচ্ছে না, তিনি একটা ঢোলকে তিনি কেটে তিনি দুই ভাগে ভাগ করে তবলার সৃষ্টি করেছিলেন। যাই হোক, তিনি সেটারও তৈরি করেছিলেন। যাই হোক, সেটা বড় কথা। আমি বলতেছি এই যে এই বিষয়টা উনি কিন্তু লক্ষ্য করেছেন, যেটা সাহিত্যে, উপন্যাসে এবং একটা ফিকশনের মধ্যে এরকম ভাবে আসাটা একটু অতিরিক্ত একটা বিষয় বলে আমার কাছে মনে হচ্ছে। আচ্ছা, দুই একটি ঘটনার কথা আমি বলি, অল্প কথাই বলবো। সেটি হলো এই উপন্যাসের প্রথম শুরুটাই কিন্তু হয়েছে একটা বিরোধ, একটা কন্ট্রাস্টের মধ্যে। একজনের নাম, একটা চরিত্রের নাম হালিক, আর একটা চরিত্রের নাম জালিক। হালিক আর জালিক, জালিক মানে জেলে, আর হালিক মানে যে হাল চাষ করে, মানে কৃষক। এরা দুই বন্ধু, কিন্তু এদের চেহারার মধ্যে, চাল চরিত্রের মধ্যে আলাদা একটা ব্যাপার আছে। যে জালিক সে কিন্তু খুব ফর্সা, খুব সুন্দর, এবং ওর মধ্যে খানিকটা বোধ হয় আর জিও একটা ব্যাপার আছে। কিন্তু এরা সবগুলোই কিন্তু একেবারে শূদ্রে, একবারে ম্লেচ্ছ জাতীয় তাদের রক্ত। ওরা যখন দুজনে মিলে একটু বাইরে যাচ্ছে,